আগে করতে চাই। সেটা হলো, আপনি দেখেছেন যে একজন সাবেক আমলা, সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী, এবং উনি একই সঙ্গে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট, বিএনপি চেয়ারপারসনের পিএস ছিলেন উনি। তো উনি একটা অভিযোগ তুললেন শুক্রবার দিন, যে উনি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে কথাটা বলছেন বলে দাবি করলেন। এবং উনি বললেন যে 8 জন উপদেষ্টা মানে অপরিসীম দুর্নীতি করেছেন, এই তথ্য ওনার কাছে আছে। উনি নাম বলেননি। পরে আমরা দেখলাম, এরপরে সরকার প্রতিবাদ করলেন, যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনি গিয়েছিলেন তারা প্রতিবাদ করলেন, এবং এই দুটো প্রতিবাদ হতে পারে। কিন্তু আমি বুঝতে পারলাম না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে ওনাকে সার্টিফিকেট দিলেন যে ওনারা খুবই সৎ। এটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমাদের রাজনীতিতে যতগুলো খারাপ দিক আছে তার সব থেকে আলোচিত বিষয়টা হলো পলিটিশিয়ানদের দুর্নীতি। বিশেষ করে যারা ক্ষমতায় বসেন তারা তাদের ক্ষমতাকে ব্যবহার করে নানা ধরনের দুর্নীতি করে। গত যে সরকারটিকে আমরা গণঅভ্যুত্থান করে বিদায় দিয়েছি, তার পেছনে মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ ছিল তার একটা বড় কারণ ছিল তারা সীমাহীন দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিল, এবং মানুষের সেই ক্ষোভকে তারা খুব একটা গুরুত্ব দেননি। তার প্রমাণটা হচ্ছে সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রীর কাজের লোকের 400 কোটি টাকার মালিকানার বিষয়টি। তিনি হাসতে হাসতে এই বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আমরা স্বাভাবিকভাবে ভেবেছিলাম অসংখ্য শিক্ষার্থীর রক্তের মধ্য দিয়ে এই যে সরকারটি এসেছে, তারা অন্তত আগের যে সংস্কৃতি, দুর্নীতির যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমরা বাংলাদেশের এই সময়কালীন মিডিয়াগুলো প্রচন্ড একটা ভীতির ভেতরে আছে, এটা আমরা জানি। তারপরেও সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে উপদেষ্টাদের সম্পর্কে নানা রকমের তথ্য, নানা রকমের অভিযোগ এগুলো কিন্তু আসে। আমরা কিন্তু এই অভিযোগগুলো সরকার উড়িয়ে দেয়, উড়িয়ে দিতে পারে, উড়িয়ে দেওয়ার সংস্কৃতিটা আছে। আবার কতগুলো অভিযোগ আমরা প্রমাণ করতে না পারলেও মোটামুটি আমরা ধারণা করতে পারি যে এর ভিতরে সত্যতা কতটুকু আছে। আপনার মনে থাকার কথা, শিল্পকলার ডিজি পদত্যাগ করেছিলেন ওই মিনিস্ট্রির উপদেষ্টার দুর্নীতির অভিযোগ তুলে। সরকার কি সেই অভিযোগের কোন তদন্ত করেছে? না। সরকারটি ক্ষমতায় গ্রহণ করার পর প্রথম যে অভিযোগটি উঠেছিল ডিসি নিয়োগ ক্ষেত্রে, গত বছরের সেপ্টেম্বর মাসে তারা একটা তদন্ত কমিটি করেছিলেন 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে। সেই 4 সদস্যের উপদেষ্টাদের একজন পদত্যাগ করে তিনি একটা রাজনৈতিক দল গঠন করেছেন, বাকি 3 জন আছেন। কিন্তু সরকার সেই ঘটনা ইয়েস অর নো কোন তথ্য মানুষের কাছে দেয়নি। এর ভেতর থেকে যেটা পরিষ্কার হয় যে সরকার এই তথ্যগুলোকে গোপন করা অথবা বিষয়টিকে আমলে না নেওয়ার একটা কালচার তাদের মধ্যে আছে। এই সরকার যেহেতু পাবলিকের সাথে তার সংযোগটা কম, সেই কারণে অনেক কিছুই পাবলিকের কাছে তাকে বলতে হয় না। আর এই সুযোগটাকে তারা ব্যবহার করে অনেক প্রশ্নের উত্তরও কিন্তু দেন না। আমাদের মাহমুদুর রহমান মান্না, আপনি তাকে আওয়ামী লীগের দোসর বলতে পারবেন না, তিনি এই সরকারের জন্য দীর্ঘ লড়াই করেছেন। তিনিও একদিন বলেছিলেন যে আমরা প্রধান উপদেষ্টাকে কোনো কিছু বললে তিনি শুধু হাসেন, কোনো জবাব দেন না। গতকালকে একজন সাবেক সচিব এবং বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা তিনি অভিযোগটি করেছেন। আমি এই অভিযোগের সত্যতা আছে বলে বিশ্বাস করি। তিনি প্রথম অভিযোগটি করেননি, বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস, বিএনপির নগরের একজন প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এই 2 জন নেতা কিন্তু বিভিন্ন সময় একাধিক উপদেষ্টার দুর্নীতির কথা মানুষের সামনে বলছেন। তাহলে বিএনপির মহাসচিব হঠাৎ করে কেন এই জায়গাটায় এগিয়ে এলেন এই সরকারকে উদ্ধার করার জন্য? আমি বলবো উদ্ধার করার জন্য। গত 3-4 বছর ধরে বিএনপি যে
সুশাসনের রাজনীতির যে বার্তাটি দিতে চাইছে, আমি মনে করি যে গতকালকের বিএনপির এই যে অবস্থানটা এবং অনেকটা যেচে পড়ে এই ভূমিকাটি রাখা বিএনপির সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপির কাছে সরকার সম্ভবত সাপোর্ট চায়নি দুর্নীতির ইস্যুতে, কিন্তু বিএনপি আগ বাড়িয়ে এই যে সিদ্ধান্তটি গ্রহণ করলো তার প্রতি মানুষের যে ভরসার জায়গাটি তৈরি করার তারা চেষ্টা করছিল। আমাদের মিডিয়া নানা কারণে তাদের দুটো টার্গেট ঠিক করেছে। এক হচ্ছে যত পারো আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ সম্পর্কে নিউজ করো তাদের নেগেটিভ দিকগুলো, আর বিএনপিকে একটা পজিটিভ জায়গায় দেওয়ার চেষ্টা করো। এই প্রবণতাটা তাদের মধ্যে আছে এবং এর পেছনে কেউকে খুশি করা বা কাউকে কারো ভয়ে এই কাজটি তারা করছে। বিএনপির কাছে কিন্তু সরকার বলেনি যে আমাদেরকে সাপোর্ট করো, তারপরেও বিএনপি সাপোর্ট করেছে। সেকেন্ড হচ্ছে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা গত কয়েক মাস ধরে এই সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তুলছিলেন সেটিকে বিএনপি নাকচ করে দিল। তাহলে প্রশ্ন জাগে যে বিএনপি যেহেতু এই সরকারকে দুর্নীতির যে অভিযোগ সেটিকে নাকচ করে দিল, তাহলে তাদের যে নেতারা অভিযোগটি তুলছেন বিএনপি কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? অহেতুক গণঅভ্যুত্থানের ভেতর থেকে একটি সরকার, তার বিরুদ্ধে বিএনপি অভিযোগ করছে এবং বিএনপির একাধিক নেতা, আর গতকালকে বিএনপি বলল যে না এটি সত্য না, তাহলে বিএনপির দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা আশা করব যে ওই নেতাদের বিষয়ে, তাদের বক্তব্যের বিষয়ে বিএনপি তার অবস্থান স্পষ্ট করবে। জি, এই এই ক্ষেত্রে এই যে ঘটনাটা আপনি বললেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় কি এমন ঘটেছে যে মির্জা ফখরুলকে এভাবে অনেকটা মানে শত পরিণত হয়ে মানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত উপদেষ্টাদেরকে নিষ্পাপ নিষ্কলুষ এরকম সার্টিফিকেট দিতে হলো? এটা কেন? এটা কি কিছু পাওয়ার লোভে নাকি কোনো চাপে পড়ে? প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি একজন রাজনৈতিক সচেতন কর্মী হিসাবে আমার অবজারভেশন হচ্ছে বিএনপির ডোমেস্টিক লিডার যারা আছেন এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা অবস্থান করছেন তাদের চিন্তার মধ্যে, বাস্তবতার মধ্যে সম্ভবত ভাবনার একটা পার্থক্য আছে। এখানকার যে সমস্ত নেতারা তারা যেভাবে দেখছেন, বাইরে যে নেতারা থাকছেন তারা যেহেতু দূরে থাকছেন, অনেক বিষয় এবং পাবলিক পারসেপশন গুলো তাদের কাছে প্রপারলি যাচ্ছে না। সেকেন্ড জায়গাটা হচ্ছে বিএনপি সম্ভবত ধারণা করেছে যে এই সরকারের কাছ থেকেই নির্বাচনটা নিতে হবে। তারা যে কোনো মূল্যে হচ্ছে একটা নির্বাচন নিতে চাইছেন এবং সরকারকে মাথায় হাত বুলিয়ে নির্বাচনটা তারা নিতে চান এবং তাদের ধারণা যে নির্বাচন হলে তারা যেহেতু ক্ষমতায় যাবেন, সুতরাং ক্ষমতার প্রশ্নে তারা কোনো রকমের কোনো ঝুঁকি নিতে চান না। সরকারকে খেপিয়ে তুলে, যেহেতু আপনি জানেন যে দেশের ভেতরের একটা অংশ নির্বাচন না হোক এটি চাইছে, সরকারের ভেতরেও একটা অংশ নির্বাচন না হোক এটা চাইছে। বিএনপি সেই ঝুঁকিটা নিতে চাইছে না। সম্ভবত বিএনপির পজিশনটা হচ্ছে 111 সরকারের সময় আওয়ামী লীগ যেমনি ভাবে 111 সরকারের কর্ম এবং অপকর্ম উভয়কে যেভাবে বৈধতা দেওয়ার জন্য আগের থেকেই তাদের সাথে একটা আলাপ আলোচনা এবং তাদের কথা বক্তব্যের ভেতর থেকে বার্তাটি দিয়েছিলেন, সম্ভবত এই সরকারকেও বিএনপি তার সমস্ত কর্ম এবং অপকর্মগুলোকে এক ধরনের কখনো নীরব থেকে, কখনো সামান্য কথা বলে অথবা একটু কৌশলী হয়ে এই সরকারের কাছ থেকে নির্বাচনটা আদায় করার জন্য সম্ভবত এই স্ট্যান্ডটা তারা নিয়েছে। তবে একটা পলিটিক্যাল পার্টি হিসাবে অনেক সময় কৌশলগুলো কিন্তু জনগণ গ্রহণ করে না। তারা তাদের ক্ষোভ বা বিরক্তিটা পাবলিকলি প্রকাশ করে না, কিন্তু ভেতরে ধারণ করে। আমি উপদেষ্টাদের যে অভিযোগের কথা বললাম, এই অভিযোগ কিন্তু সারা দেশে ছড়িয়ে আছে। এমনকি ছাত্র আন্দোলনের নেতা, সমন্বয়ক, তাদের সম্পর্কেও ঠিক আপনার এখানে বসার 10 মিনিট আগে দেখলাম এক মফস্বলের এক সমন্বয়ক টেলিফোন করে তার সহকর্মীদেরকে বলছে
কোথায় যেন তিনি চাঁদাবাজির জন্য লোক পাঠিয়েছেন,